সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। কিশোর রতনের পক্ষ থেকে যুক্তিবিদ্যার ক্লাসে আজকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মাঝে গত সপ্তাহে আমরা ক্লাস নিতে পারিনি যুক্তিবিদ্যার, এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা আবার এই সপ্তাহে চলে এসেছি তোমাদের সাথে ক্লাস করার জন্য যুক্তিবিদ্যা। তো যুক্তিবিদ্যার আমরা আজকে তৃতীয় অধ্যায়টা রিভিউ করব। টোটাল আমরা তৃতীয় অধ্যায় কি পড়েছি, আমাদের কোথায় কি আর কি প্রবলেম আছে সেগুলো তোমরা জানাবে, সেগুলো আমরা বোঝানোর চেষ্টা করব তোমাদেরকে। আর একটা টপিক হচ্ছে যেটা আসলে পরীক্ষাতে খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু সেই টপিকগুলো আমরা বুঝে নেব একটু, যে কিভাবে হচ্ছে কোন কোন বৈশিষ্ট্যগুলো লক্ষ্য রেখে আমরা স্বাভাবিক একটি বাক্যকে যুক্তি বাক্যে রূপান্তর করব, সেটিও আমরা জেনে নিব। ঠিক আছে? আর তোমাদের জন্য তো সুখবর আসছে, কলেজগুলো খুলে দিচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান। তো যদি খুলে দেয় ইনশাআল্লাহ ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে তোমরা কলেজে ক্লাস করতে পারো, হয়তো বা ফেব্রুয়ারি বা মার্চের শুরুতে বা ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে। এটা খুব ভালো একটা সুখবর তোমাদের জন্য, আমাদের জন্য ভালো লাগার বিষয়। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে শেয়ার করে দাও তোমাদের ওয়ালে তোমাদের ক্লাসটি, এবং ফ্রেন্ডদেরকে একটু নক করো যেন সকলে ক্লাস অ্যাটেন্ড করতে পারে। আমরা ক্লাসটি শুরু করে দিব। আমাদের যুক্তিবিদ্যার তৃতীয় অধ্যায় আমি দেখে নেব একটু পরেই তোমরা কে কে জয়েন করেছো। তো তৃতীয় অধ্যায়ে আমাদের যুক্তির উপাদান অধ্যায়টি আমরা পড়ছিলাম, তাই না? তো যুক্তির উপাদানে আমরা মোটামুটি সব টপিক কি বুঝে ফেলেছি, আমাদের ইনশাআল্লাহ কোনো প্রবলেম নাই আশা করি তোমাদের। তো আমরা যেই অংশটুকু আমরা আলোচনা করিনি সেটা একটু বিষয়টা বলে রাখি, সেটা হচ্ছে একটি স্বাভাবিক বাক্যকে আমরা সাধারণ বাক্যকে যুক্তি বাক্যের ফরম্যাটে আমরা আনতে পারি কিভাবে। ঠিক আছে? সাধারণ একটি বাক্য, সেটিকে আমরা যুক্তি বাক্যের ফরম্যাটে নিয়ে আসব। ওকে, যুক্তি বাক্যে নিয়ে আসব। তো যুক্তি বাক্যের ফরম্যাটে আনতে হলে সাধারণ বাক্যের সাথে যুক্তি বাক্যের পার্থক্য তোমরা কোথায় পাবে? সেটা হচ্ছে যে সাধারণ বাক্যে আমরা একটি যুক্তি বাক্যের গঠনের মধ্যে কিন্তু বেশ কিছু বিষয় পড়েছি, তাই না? তোমরা জানো আমরা অনেকগুলো টপিকে কথা বলেছি। যেমন একটি যুক্তি বাক্যে আমরা বলেছিলাম যে সেখানে লাস্ট যে ভাগ করেছিলাম আমরা এ, ই, আই, ও, চারটি যে ভাগ করেছিলাম গুণ ও পরিমাণ অনুসারে। তাহলে কথাটা খেয়াল করো, গুণ, পরিমাণ, এই শব্দগুলি যুক্তি বাক্যের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তাহলে কোন একটি যুক্তি বাক্যে অবশ্যই পরিমাণ এবং গুণটি থাকতে হবে। ওকে, দেখি কে কে জয়েন করেছো। নওশিন আনাম, ওয়েলকাম আসসালাম, ভালো আছো নিশ্চয়ই। লি আছো, ওকে, গুড নন। তারপরে জুয়েল আছো, সুলতানা আছো, জুয়েল আছো, ভেরি গুড। নিপা, কলেজ কি? হ্যাঁ, কিশোরবাদনের ক্লাস কন্টিনিউ থাকবে তোমাদের জন্য ইনশাআল্লাহ, তারপরও পরিস্থিতি অনুযায়ী সবকিছু হবে আর কি। ভালো আছি মারুফা, ঠিক আছে। তাহলে পলাশ তো রীতিমতো আছো ক্লাসে। রুহি আছো, ভালো আছি রুহি, তুমি ভালো আছো আশা করি। ওকে, এরপরে আসো। তাহলে আমাদের হচ্ছে যে যুক্তির উপাদানে আমরা যে কথা বলছিলাম, যে একটি সাধারণ বাক্যের সাথে যুক্তি বাক্যের আমরা রূপান্তরটা শিখব। তো সেখানে একটা সাধারণ বাক্য বললাম যে মানুষ মরণশীল। তো মানুষ মরণশীল বলেছি, কিন্তু সেখানে দেখো আমি খুব বেশি নিয়ম কানুনের ধার ধারিনি, কিন্তু আমি যুক্তি বাক্যে যদি এটি বলতে চেতাম, দেখো মানুষ মরণশীল কথাটি বললে আমার স্বাভাবিক কথা হয়ে যায়, কিন্তু আমি যুক্তি বাক্যের ফরম্যাটে লিখতাম সকল মানুষ হয় মরণশীল, এটা লিখতাম না। তাহলে এখানে দেখো কয়েকটি শব্দ যোগ করেছি, একটি হচ্ছে সকল শব্দটি আমি যোগ করেছি, আবার হয় শব্দটি আমি যোগ করেছি। এখানে এই সকল শব্দটি পরিমাণকে নির্দেশ করছে এবং এই হয় শব্দটি গুণকে নির্দেশ করছে। কি গুণ? সদর্থক গুণকে নির্দেশ করছে। এবং এই পরিমাণ সকলটি এই এ বা সার্বিক বচনকে নির্দেশ করছে, সার্বিকতাকে নির্দেশ করছে। তার মানে কি? তার মানে হচ্ছে একটি যুক্তি বাক্যে তোমাকে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। তার মধ্যে আমি বলি তোমরা একটু যেগুলো গুরুত্বপূর্ণ একটি যুক্তি বাক্যে রূপান্তরের জন্য, সেগুলো তোমরা একটু খেয়াল রাখবে। সেটা হচ্ছে প্রথমত, আমরা স্বাভাবিক বাক্যকে যদি যুক্তি বাক্যে রূপান্তর করি, অর্থের কোনো পরিবর্তন করা যাবে না।
দ্যাট মিনস আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়েছি, অন্যান্য বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামারে তোমরা পড়েছো কিভাবে বাক্যের রূপান্তর করতে হয়, কিন্তু সেখানে আমরা কিন্তু কোনো অর্থের পরিবর্তন করতে পারি না, জাস্ট ফর্ম এর পরিবর্তন করি। আমরা এখানেও সেই রূপের পরিবর্তন করবো, একটা কাঠামোতে নিয়ে আসবো, ঠিক আছে, বাট অর্থের পরিবর্তন করতে পারবো না। মানুষ মরণশীল বলতেও যা বুঝি, সকল মানুষ হয় মরণশীল বলতেও সে একই কথা বুঝি, কিন্তু আমরা যৌক্তিক একটি কাঠামোতে যাওয়ার জন্য আমরা একটি সুনির্দিষ্ট সিস্টেম ফলো করেছি, তাহলে আমরা অবৈধ যুক্তিকে আলাদা করতে পারবো। তাহলে এটা একটি গেল যে আমরা অর্থের পরিবর্তন করতে পারবো না। তারপরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে তোমার অবশ্যই যুক্তি বাক্যের গুণকে সুস্পষ্ট, পরিমাণকে সুস্পষ্ট করতে হবে। গুণের কথাটা পরে আসি, পরিমাণকে সুস্পষ্ট করতে হবে। তুমি উদ্দেশ্য পদে মানুষ শব্দটি ব্যবহার করেছো, এই মানুষ শব্দটি ব্যবহার করার পরও মানুষ শব্দটি ব্যবহার করেছো, কিন্তু এই মানুষ শব্দটি দ্বারা বোঝা যাচ্ছে না যে কত মানুষ, কিছু মানুষ না একজন মানুষ না সকল মানুষ, বোঝা যাচ্ছে না। অবশ্যই এটি নির্ধারিত করে দিতে হবে যে এটি সকল মানুষ না কিছু মানুষ, তাহলে সেটি যুক্তি বাক্যটা ফুলফিল হবে। এটা একটা গেল যে পরিমাণকে সুস্পষ্টভাবে উদ্দেশ্যে উল্লেখ করতে হবে। এবং তোমরা এটাও জানো পরিমাণ কোথায় উল্লেখিত থাকে, উদ্দেশ্যে উল্লেখিত থাকে, কারণ আমরা উদ্দেশ্য পদের সাথে পরিমাণটা ব্যবহার করব। সকল মানুষ কি কিছু মানুষ কি একজন মানুষ কি রহিম কি করিম, এভাবে আমরা উল্লেখ করব। আচ্ছা, আরেকটা এরপরে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে গুণকে স্পষ্ট করতে হবে। কি গুণকে স্পষ্ট করতে হবে, যে তুমি মানুষ মরণশীল বললা, হ্যাঁ এটা দ্বারা আমি বুঝি যে মানুষ হয় মরণশীল বলছো, কিন্তু হয় অথবা নয়, হন অথবা নন, এটা দিয়ে আমাদেরকে স্পষ্ট করতে হবে এটি সদর্থক না নৈর্থক যুক্তি বাক্য। তাহলে আমাদের তৃতীয় যে পয়েন্ট, আমরা তাহলে পয়েন্ট কয়টা একটু আমরা একটু নোট ডাউন করব, তোমরা একটু নোট ডাউন করবে প্লিজ। যে নাম্বার 1 সবচেয়ে ভাইটাল যেটা অর্থ, অর্থ অর্থ পরিবর্তন হবে না, অর্থ পরিবর্তন না লিখলাম শুধু, হবে না লেখা লিখছি না। তারপরে 2 আমরা যেটা বলছি যে সুস্পষ্ট পরিমাণ, সুস্পষ্ট পরিমাণ উল্লেখ থাকতে হবে। 3 বলছি আমরা যে সুস্পষ্ট গুণ থাকতে হবে, সুস্পষ্ট গুণ থাকতে হবে। আচ্ছা, এগুলো সব ঠিক করা হলো, কিন্তু তুমি সিরিয়ালটা উল্টা পাল্টা করে দিলা। তুমি বললা যে মরণশীল সে তো মানুষ, এভাবে বললা কাব্যিক ভাষায়। তো কথা হচ্ছে এভাবে যদি বলো তাও হবে না, সেটাতে তোমাকে কি ফরম্যাটে লিখতে হবে, উদ্দেশ্য বিধেয় সংযোজক এবং বিধেয়, এই ফরম্যাটে তোমাকে লিখতে হবে। ওকে, এই উদ্দেশ্য সংযোজক বিধেয় এই ফরম্যাটে তোমাকে লিখতে হবে। তুমি মনে করো সাপোজ তুমি বললা যে উল্টা পাল্টা করে, যে বললা যে কি যে মেধাবী, মেধাবী সে, মেধাবী সে একজন, এভাবে বললা মেধাবী সে একজন, তোমার কোনো সিরিয়ালটা ঠিক থাকলো না। এভাবে বললে কিন্তু ভুল হয়ে যাবে, তোমাকে বলতে হবে সে, তারপরে উদ্দেশ্য তুমি সে দিলা, সে না বলে তুমি একজন নাম বললা, তারপরে বললা হয় একজন মেধাবী, তা সে হয় একজন মেধাবী বললে তোমার উদ্দেশ্য থাকলো সামনে, তারপরে সংযোজক, তারপর বিধেয়, তাহলে তোমার সেটা স্পষ্ট হবে। কথা বুঝতে পেরেছো? তাহলে আমাদের কি করতে হবে, উদ্দেশ্য সংযোজক এবং বিধেয় এটি আমাদের সিরিয়ালি সাজিয়ে লিখতে হবে। তো এরপরে আসো আমাদের যে ভাইটাল বিষয় আরেকটি, সেটি হচ্ছে যে আমরা এইগুলো সাজায়ে আমরা এই তো বুঝতে পারলাম যে আমাদের সুস্পষ্ট পরিমাণ থাকবে, সুস্পষ্ট গুণ থাকবে, উদ্দেশ্য সংযোজক বিধেয় থাকবে, অর্থ পরিবর্তন করা যাবে না। এটা হচ্ছে মেইন 4টা আমাদের মূল থিম। এখন একটা স্বাভাবিক বাক্য কোনটাকে আমরা, পরিমাণটাকে আমরা এখন আসি যে সকল লিখবো না কিছু লিখবো, এটা কিভাবে আমরা বুঝতে পারবো। আচ্ছা, বইয়ে কিন্তু তোমাদের 20-22টা অনেকগুলো রুল দেওয়া রয়েছে, অনেক নিয়ম দেওয়া রয়েছে। হ্যাঁ, নিয়মগুলো তোমরা একবার পড়বে, কিন্তু তোমাদের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা ওই যে বাক্যটি তোমাদেরকে দিয়ে দিবে সেটি তোমরা খুব সিম্পলি সেন্সটাকে ডেভেলপ করবা, সেন্সটা ডেভেলপ করবে। যেমন মনে করো যে আমি যখন বললাম যে মানুষ, এই যে মানুষ মরণশীল, যখন বললাম মানুষ মরণশীল একটা পদ তোমাকে বাক্য দিয়ে দিলাম, এটা মুছে দিচ্ছি, মেন পয়েন্ট আমাদের লেখা হয়ে গেছে। তো দেখো বলছে মানুষ মরণশীল নাকি, এটা একটা পদ বললো, বাক্য বললো। আরেকটা বললো মনে করো যে শিক্ষার্থীরা
হয় মেধাবী, মেধাবী, শিক্ষার্থীরা হয় মেধাবী। তো কথা হচ্ছে এই যে দুটি বাক্য তোমাকে দিল রূপান্তরের জন্য, তো তোমাকে আমি বলেছি কি যে তুমি জানো, দেখো এই বাক্যটিতে পরিমাণ উল্লেখ করা নেই সুনির্দিষ্ট, এই বাক্যটিতেও কিন্তু পরিমাণ সুনির্দিষ্ট করে উল্লেখ করা নেই, সকল বা কিছু কোনোটাই দেওয়া নেই। আচ্ছা, আর কি সমস্যা আছে বলো তো মানুষ মননশীল এই পদে, আর কি নেই বলো তো, আমাকে একটু আনসার করে দাও তো তোমরা দেখি। ইয়েস, নুসরাত নিপা ঠিক লিখেছো, অনেকদিন পরে, হ্যাঁ জুয়েল অনেকদিন পরে হচ্ছে প্লাস। ওকে, মন্দিরা সেন কি লিখেছো, মন্দিরা সেন নির্জন করেছো, আচ্ছা আচ্ছা ওকে। তো যাই হোক, আমি বলছি মানুষ মননশীল এইটাতে পরিমাণ নেই, আর কি নেই আমাকে একটু বলে দাও আনসার, দ্রুত আনসার, ঝটপট আনসার করতে হবে। একটা জিনিস খেয়াল করো, এই যে আমরা ওই এটার আনসারটা কিন্তু আমি চাচ্ছি তোমরা করে দাও, তারপরে আমি বলছি যে এটাতেও আমার পরিমাণ একটা উল্লেখ করতে হবে, আমি যেমন যুক্তি বাক্যে রূপান্তর করব, আমি এখানেও একটা পরিমাণ উল্লেখ করব, দুইটিতে পরিমাণ উল্লেখ করব, কিন্তু কোনটাতে কি পরিমাণ উল্লেখ করব সেটা আমাদের তো দেখো তোমরা নিজেরাও কিন্তু বুঝতে পারবে। আচ্ছা, মানুষ যে মরণশীল, এটি কি কিছু মানুষ মরণশীল না সকল মানুষ মরণশীল তুমি জানো, তাই সেই সেন্স থেকেই তুমি বলতে পারো এটা সকল হবে, সকল মানুষ। ওকে, সকল মানুষ ব্যবহার করব। ইয়েস, পলাশ লিখেছে সংযোজক নেই, হুমায়রা ইসলাম স্বামী লিখেছে হয় নেই, হ্যাঁ হয় মানে সংযোজক নেই, ভেরি গুড। নুসরাত নিপা লিখেছো কিছু শিক্ষার্থী হয় মেধাবী, সরাসরি আনসারটা করে ফেলেছো, খুবই সুন্দর, ভেরি গুড। দেখো ও বলতে পেরেছে যে মানুষের ক্ষেত্রে আমরা সকলটা বলছি, কিন্তু শিক্ষার্থীরা হয় মেধাবী, বাক্যটি দেখেই তুমি বুঝতে পারছো যেখানে তোমাকে কিছু শিক্ষার্থী দিতে হবে, কিছু শিক্ষার্থী দিতে হবে, কিছু শিক্ষার্থী হয় মেধাবী, সকলে তো আর মেধাবী হয় না, তাহলে কিছু শিক্ষার্থী হয় মেধাবী আর সকল মানুষ হয় মননশীল। দেখো তোমার কিন্তু কোনো নিয়ম কানুন পড়া লাগলো না, তুমি কিন্তু সেন্স দেখে বুঝতে পারছো যে এই বাক্যটিতে আমাকে সকল মানুষ না দিলে মিলবে না। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার এই সেন্সটা কাজ করিয়েই তুমি এই নেতি বা এটা সদর্থক না নৈর্থক সেটা নির্ধারণ করতে পারবে, এবং পরিমাণটা সার্বিক না বিশেষ সেটি নির্ধারণ করতে পারবে। তোমাদের এখানে আরেকটি বিষয় আমি কনফিউশন ক্লিয়ার করে দিই, সেটি হচ্ছে যে যখন একজন সিঙ্গেল ব্যক্তি নিয়ে কথা বলা হয়, করিম হয় মানুষ বা রহিম হয় মননশীল যখন বলা হবে, বা এটি হয় সুন্দর ওটি হয় এমন, একজনকে যখন ফিক্সড করে দেবে সেটাও কিন্তু সার্বিক যুক্তি বাক্য হিসেবে ধরা হবে, এই যুক্তি বাক্য হিসেবে ধরা হবে, তোমরা যেন এটি নিয়ে ভুল করো না প্লিজ, ঠিক আছে। এই যুক্তি বাক্য সকল দ্বারা যেমন হয় তেমনি একটি ইউনিট বা একজনকে যদি ফিক্সড করে তাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেটিও সার্বিক, বাকি কিছু শব্দটি উল্লেখ থাকলে সেটি হবে বিশেষ যুক্তি বাক্য, এটি ভালো করে মনে রাখবে, ঠিক আছে। ওকে, ভেরি গুড, এটা একটা বিষয়, সবচেয়ে সহজ একটা বিষয়। তারপরে আরো কিছু এক্সট্রা কথা রয়েছে, যেমন তোমরা দেখো প্রত্যেক শব্দটা, প্রত্যেক, ঠিক আছে, দেখো যদি বলা হয় একটা সদর্থক যুক্তি বাক্যে যে প্রত্যেক কবি হয় ভাবুক, প্রত্যেক কবি হয় ভাবুক, তখন এই প্রত্যেক শব্দটি দ্বারা তোমরা কিন্তু বুঝতে পারছো, কি বুঝতে পারছো, আমি এই যুক্তি বাক্যে রূপান্তরের সময় তো প্রত্যেক শব্দটা ইউজ করা হয় না, আমরা সকল কিছু বা একটা নাম বুঝি, তো সেক্ষেত্রে আমরা কি বলবো, সকল কবি হয় ভাবুক, কি দিব, সকল কবি, না ভাবলে তো তারা লিখতে পারে না, তো সকল কবি হয় ভাবুক। তো আমাদের এখানে যে বিষয়টা হচ্ছে যে প্রত্যেক শব্দটি দেখে তুমি কিন্তু বুঝতেই পারছো যে পরিমাণটা হিসেবে তুমি সকলকে নিয়ে আসবে, তাই না, সকলকে নিয়ে আসবে। তারপরে দেখো আবার একটা উদাহরণ দিই, যে মনে করো বলা হলো যে এই যে আমরা বলি যে একটিও, তারপরে আবার নৈর্থক দিয়ে বলি আমরা, না নৈর্থক বাক্য দিয়ে, যেমন বললাম যে একটি ফল, কোনো একটা ফ্রুট কিনে এনেছো, একটা ফল, একটি ফলও মিষ্টি নয়, মিষ্টি নয়, এভাবে যখন তুমি লিখেছো এই বাক্যটি কিন্তু যুক্তি বাক্যের ফরম্যাটে নেই, আছে বলো, এখানে সংযোজকটা পিছনে রয়েছে, একটি ফলও লিখেছে, মিষ্টি নয় কোনোভাবে সাজানো নেই, তাহলে তুমি এই একটি ফলও মিষ্টি নয় মানে কি, এটাকে তুমি যেহেতু নয় রয়েছে তুমি এটি ই যুক্তি বাক্যে রূপান্তর করতে পারো, ই যুক্তি বাক্যে, ই যুক্তি বাক্য তোমাদের মনে আছে এটা হচ্ছে সার্বিক নৈর্থক যুক্তি বাক্য, ওকে, সার্বিক নৈর্থক, তাহলে সার্বিক নৈর্থক করলে তুমি কি লিখবে,
বলো তো তোমরা কি লিখবে? সার্বিক নৈর্থক তোমরা এটা লিখে দাও, একটি ফলও মিষ্টি নয়। তাহলে এর সার্বিক নৈর্থক করতে হবে, দ্যাট মিন্স ই যুক্তি বাক্য করতে হবে। এটাকে একটু রূপান্তর করে যুক্তি বাক্যের আকারে তোমরা আমাকে একটু বলে দাও দেখি। ওকে, দেখো এটা একটু প্লিজ তোমরা তাহলে আনসারটা আমাকে ঝটপট করে ফেলো। একটি ফলও মিষ্টি নয়, এর আনসারটা তোমরা আমাকে করে দাও। এরপর আমি আরেকটা দিচ্ছি, দেখি তোমরা কারণ বুঝতে পারছো কিনা ব্যাপারটা। ঠিক আছে, আচ্ছা আরেকটা দিই, নেগেটিভ দিয়ে দিচ্ছি। দেখো বললাম যে সব মানুষ সফল হতে পারে না। সফল না দিয়ে আমি একটু কথাটা অন্য দিই, যে সব মানুষ চ্যাম্পিয়ন হতে পারে না, নাকি চ্যাম্পিয়ন হতে পারে না, হতে পারে না আছে কিন্তু। ঠিক আছে, তাহলে এটা একটি উদাহরণ দিয়েছি, এটা একটি উদাহরণ দিয়েছি। দেখি কে কি আনসার করেছো। প্রশ্নটা ক্লিয়ার বুঝুনি? কি বুঝুনি পলাশ? আমি বলছি একটি ফল ও মিষ্টি নয়, এই বাক্যটিকে তুমি যুক্তি বাক্যের আকারে সাজাবে। তাহলে সাজাতে হলে তুমি কি সংযোজককে মাঝে দিবে, আর একটি ফল ওকে হয় কোনো অথবা কিছু অথবা সকল এগুলি দ্বারা তুমি রূপান্তর করবে, করে তাহলে তুমি লিখবে। আর এটা হচ্ছে সব মানুষ চ্যাম্পিয়ন। যেমন আমি এটা উদাহরণটা দেখা দিচ্ছি, দেখো একটি ফলও মিষ্টি নয়, তাহলে ফার্স্ট তুমি মাঝখানে নয়টা শব্দটা লিখো, আর তুমি একটি ফলও মিষ্টি নয় মানে কি কোনো ফল মিষ্টি নয়, এটাই তো ব্যাপার। তাহলে কোনো দিব, কোনো ফল ব্যবহার করবো শব্দটি আমরা। কোনো ফল মিষ্টি নয় বলে তো তাহলে সিরিয়ালটা উল্টাপাল্টা হয়ে যাবে, আমরা সেই সিরিয়াল উল্টাপাল্টা করতে পারবো না। কোনো ফল নয় শেষে আমরা বিধেয়টাকে দিব, কোনো ফল নয় মিষ্টি, হয়ে গেল। উদ্দেশ্য দিয়েছি, সংযোজক দিয়েছি, বিধেয় দিয়েছি, একই অর্থও রয়েছে। একটি ফল মিষ্টি নয়, কোনো ফল নয় মিষ্টি, একই কথা, কিন্তু আমি দেখো সুন্দর করে সাজিয়ে ফেলেছি। এবং এটি হচ্ছে ই যুক্তি বাক্য। কি যুক্তি বাক্য? ই যুক্তি বাক্য, কারণ এটি হচ্ছে সার্বিক, মানে সকল ফলের কথা বলেছে, যে আবার নয় বলেছে, নয় মিষ্টি, তাই এটি নৈর্থক। সার্বিক নৈর্থক হলে এটি ই যুক্তি বাক্য। ওকে, আনসার করছো? কোনো ফলই নয় মিষ্টি, সেতু আনসার করে ফেলেছে, ভেরি গুড। সাদিয়া জাহান, কোনো ফল নয় মিষ্টি, কোনো ফল নয় মিষ্টি, কোনো ফল নয় মিষ্টি, বাহ বাহ বাহ। এই নাই মিষ্টি না, তুমি মানে লিখতে ইয়ে করেছো। নুসরাত নিপা আনসার করে ফেলেছো, হুমায়ুন আনসার করে ফেলেছো, খুবই সব ফলই হয় চুকা, এটা আঞ্চলিক ভাষায় বলেছো, যাই হোক কোনো ব্যাপার না। আচ্ছা এখন আসো, তাহলে এটা যেমন তোমরা দেখছো, এটা তুমি কোনো রুল পাওনি, কিন্তু তুমি কিন্তু বুঝতে পারছো তোমরা। এবার আসো, সব মানুষ চ্যাম্পিয়ন হতে পারে না। সব মানুষ, আমরা সব শব্দটা ইউজ করব না, আমরা সকল, কিছু, কোনো। নেগেটিভে কোনো হয় আর কিছু হয়, আর পজিটিভ মানে সদর্থক বাক্যে সকল অথবা কিছু। তাহলে তোমরা বলো সব মানুষ চ্যাম্পিয়ন হতে পারে না, তার মানে কি? তার মানে হচ্ছে কিছু মানুষ চ্যাম্পিয়ন হতে পারে না। সব মানুষ কিছু চ্যাম্পিয়ন হতে পারে না মানে আমরা এটাকে ও যুক্তি বাক্যে রূপান্তর করতে পারি। ও যুক্তি বাক্য তোমাদের মনে আছে যে বিশেষ নৈর্থক। তাহলে এটা আনসার করে দাও আমাকে দেখি। কিছু মানুষ হতে পারে না চ্যাম্পিয়ন। শোনো, কিছু মানুষ হতে পারে না শব্দটা আমরা দিব না, হতে পারে নাটা আমরা ইউজ করব না, ঠিক আছে? আমরা হয় কিংবা নয় ইউজ করব। আমরা হয় কিংবা, তোমার সুন্দর আনসার হয়েছে। কিছু মানুষ হতে পারে না চ্যাম্পিয়ন, তুমি সাজিয়ে ফেলেছো, কিছু বলেছো, খুব ভেরি গুড। কিছু মানুষ, এটুকু আমি গ্রহণ করছি। আচ্ছা, কিন্তু হতে পারে না শব্দটিকে আমি, চ্যাম্পিয়নটা হচ্ছে, কিন্তু এই অংশটাও ঠিক করো, হয় কিংবা নয় দিয়ে বলবে। তাহলে নয় দাও, নয় দিয়ে তুমি এখন বাক্যটাকে কিভাবে বলতে পারো সেটা বলো। কিছু মানুষ নয়, কিছু মানুষ নয় চ্যাম্পিয়ন দিতে পারো, বাচ্চা নয় চ্যাম্পিয়ন হবার যোগ্য বা চ্যাম্পিয়ন যোগ্য। কিছু মানুষ নয় চ্যাম্পিয়ন হবার যোগ্য, বা কিছু মানুষ নয় চ্যাম্পিয়ন, এটাও বলতে পারো। হয় না শব্দটা বলো না মজুমদার প্লিজ, হয় না আমরা ব্যবহার করি না, আমরা হয় কিংবা নয় ব্যবহার করি। হয় মানে হয় ব্যবহার করব অথবা নয় ব্যবহার করব, হয় দুইটা চলে আসছে। কিছু মানুষ নয় চ্যাম্পিয়ন হবার যোগ্য, নাকি চ্যাম্পিয়ন হবার যোগ্য। ওকে, তাহলে দেখো খুব ইজিলি তোমরা কিন্তু এগুলো বুঝে ফেলছো। আচ্ছা, এবার এটা তো কিছু মানুষ নয় চ্যাম্পিয়ন, কিছু মানুষ
হয় কেন, কিছু মানুষ হয় চ্যাম্পিয়ন, সব মানুষ চ্যাম্পিয়ন হতে পারে না, এটিকে হ্যাঁ আমরা কিছু মানুষ হয় চ্যাম্পিয়ন বলতে পারি, সব মানুষ চ্যাম্পিয়ন হতে পারে মানে দ্যাট মিন্স কিছু মানুষ হয় চ্যাম্পিয়ন, কিছু মানুষ নয় চ্যাম্পিয়ন, দুটোতেই করতে পারি আমরা, আই কিংবা ওতে রূপান্তর করতে পারি। ঠিক আছে, এটা হবে। হ্যাঁ ওকে, তাহলে এরপরে আসো আমি আরেকটা উদাহরণ তোমাদেরকে দিয়ে দেখি তোমরা রুল না পড়ে কিভাবে আনসার করবে। দেখো তোমরা সবাই রুল না পড়ে কিন্তু আনসার করে ফেলছো, আমি এটাই চাই আমার স্টুডেন্টদের কাছে যে তোমরা রুল না পড়েই যেন আনসারটা করে ফেলতে পারো। আলটিমেটলি আমাদের রুলগুলো মনে থাকবে না, তারপর আমরা একবার রুলগুলো পড়বো, সবগুলো উদাহরণ পড়ে ফেলবো তোমরা। আচ্ছা আমি যদি একটা উদাহরণ দিই যে অধিকাংশ প্রাণী বন্য, অধিকাংশ প্রাণী বন্য বললাম, তাহলে এই বাক্যটিকে তোমরা যুক্তি বাক্যে রূপান্তর করো। এটি সাধারণ বাক্য, সাধারণ একটি বাক্য, কিন্তু তোমরা এটাকে যুক্তি বাক্যে রূপান্তর করে বলো আমাকে দেখি। খুব সিম্পল, স্টেপ তিনটা, একটা হচ্ছে হয় কিংবা নয় ইউজ করবা, একটা হচ্ছে বন্য কোনটা বিধেয় সেটাকে বিধেয়তে নিয়ে আসবা, আর কোনটা সাবজেক্ট তুমি বুঝতেই পারছো প্রাণী সেটাকে নিয়ে আসবে, তার আগে পরিমাণটা দিবে, তার আগে জাস্ট পরিমাণটা দিবে, পরিমাণ প্লাস উদ্দেশ্য লিখবে, পরিমাণ প্লাস উদ্দেশ্য আর বিধেয়টা, এই হচ্ছে ফরম্যাটে লিখবে হয় কিংবা নয় দিয়ে। লিখে ফেলো তো অধিকাংশ প্রাণী বন্য। তোমাদেরকে একটা ক্লু বলে দিই, সেটা হচ্ছে যে যখন সদর্থক বাক্য থাকবে অধিকাংশ বা এগুলো দিয়ে, সেগুলো সদর্থককে তুমি সদর্থক করার চেষ্টা করবে, আর নৈর্থক যেগুলো থাকবে সেগুলোকে নৈর্থক করার চেষ্টা করবে, তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে এটাকে তুমি যদি সদর্থক করতে চাও তাহলে সদর্থক করবে তোমরা এটাকে, ঠিক আছে? তাহলে সদর্থক করলে কিভাবে আমরা লিখতে পারি সেটা লিখে দাও দেখি। সকল প্রাণী হয় বন্য, এই এটা বলো না, এটা হয়নি। কিছু প্রাণী হয় বন্য, এই পলাশ, এটা তুমি বুঝতে মানে তোমার হচ্ছিল, কিন্তু সকল প্রাণী হয় বন্য বলে কি কথাটা একটু অন্যরকম হয়েছে না পলাশ? এটা একবারে আমি তোমাকে একবারে হয়নি বললাম কেন জানো? কারণ তোমার এটা মনে থাকে সবসময়, স্যার আমার আনসারটা এভাবে রিজেক্ট করে দিয়েছিল। আচ্ছা অধিকাংশ প্রাণী বন্য, তাহলে সব প্রাণী কি বন্য? আমি কি, তুমি, পলাশ কি বন্য? না আমি বন্য, বন্য না আমরা নাকি? তাহলে তুমি বলো আরেকবার, তুমি ঠিক করে আনসারটা লিখে দাও পলাশ তাহলে, ঠিক আছে? কিছু প্রাণী হয় বন্য, লাবণ্য লিখেছে, ভেরি গুড। কিছু প্রাণী হয় বন্য, তাহলে সবাই আনসারটা বুঝতে পেরেছো। এই হচ্ছে ব্যাপার, বাক্য রূপান্তরের যে পার্সনটা তোমাদের রয়েছে এটা তোমরা খুব সহজেই আমি জানি তোমরা পারবে ইনশাল্লাহ। তোমরা তাহলে সবগুলো রুলগুলো একবার পড়ে উদাহরণগুলো একবার বই থেকে পড়ে ফেলবে। আমরা এই অধ্যায়টা টোটালটা শেষ করেছি। তোমাদের যদি এখন কারো কোনো প্রবলেম থাকে আমাকে প্লিজ বলো এই অধ্যায়ে কোনো প্রবলেম আছে কিনা। ইমনাম লি, তোমার নাম ইমনাম লি। আচ্ছা লি কোথা থেকে জানো তুমি, কোন কলেজ থেকে, কোথায় বাসা, তুমি একটু লিখো তো কোথা থেকে তুমি বলছো। হ্যাঁ পলাশের আনসার এখন ঠিক হয়েছে, মারুফা মজুমদার, ঠিক আছে, ভেরি গুড। ওকে তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। আর তোমাদের এই অধ্যায়ে তাহলে আমাদের শেষ হয়ে গিয়েছে। এই অধ্যায়ে তোমাদের কোনো টপিকে কোনো বুঝতে সমস্যা থাকলে তোমরা আমাকে একটু বলতে পারো। আমাদের AEIO 4 ধরনের যুক্তিবাক্য খুব ইম্পর্টেন্ট এই অংশটি। আমরা পদের প্রকারভেদ পড়েছি, নানান রকমের যুক্তি বাক্যের প্রকারভেদ পড়েছি, আমরা এই গুণ ও পরিমাণ অনুসারে পড়েছি, আমরা যুক্তিবাক্যে পদের ব্যাপ্যতা পড়েছি, যে কোন পদটি ব্যাপ্য কোন পদটি ব্যাপ্য নয় সেটা পড়েছি, পদের ব্যাপ্যতার সূত্র মুখস্থ করেছি, তাই না? তো সেইগুলো আমরা কিন্তু সবাই পড়েছি। পদের ব্যাপ্যতার সূত্র আমরা পড়েছি, AEIO, কোন কোন যুক্তি বাক্যের কোন পদগুলি ব্যাপ্য সেগুলো দিয়ে আমরা লিখেছিলাম। এই সূত্রটা তোমার মনে আছে কিনা, ইম্পর্টেন্ট। এগুলো তোমাদের বলো, কোনো টপিকে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা বলো। সকল প্রাণী নয় বন্য বলবে না পলাশ, না এটাকে তুমি আই কিংবা ও যুক্তি বাক্যে আই যুক্তি বাক্যে রূপান্তর করবে। হ্যাঁ ঠিক আছে, সেহেতু আগে আনসার রাইট দিয়েছো, বইনি, আচ্ছা সরি, ঠিক আছে। ওকে তাহলে আসো, আমি যেটা বলছি তোমাদের কোনো প্রবলেম আছে কিনা প্লিজ আমাকে জানাও তোমরা। লি শ্রীমঙ্গল থেকে, আচ্ছা ভেরি গুড। ওকে এই অধ্যায় অনেক ঝামেলা মনে হয়। ওকে এই অধ্যায় আসলে অনেক ঝামেলা মনে হওয়ার কিছু আছে, আসলে ঝামেলা মনে হবে, কিন্তু আসলে অনেক টপিক তো এই জন্য তুমি কি করবে, টপিকগুলো কি খুব ভাগ ভাগ করে মনে করবে এই অধ্যায়টা দুইটা অধ্যায় এভাবে পড়বে। যদি এটা দুটো অধ্যায়ে ভাগ করে দিত, যে পদের একটা আলাদা ভাগ দিত আর বাক্যের একটা আলাদা ভাগ দিত, তাহলে কিন্তু ছোট হয়ে যেত অধ্যায় দুটা।
তো এই জন্য তুমি কি করবে, তুমি ছোট ছোট করে ফেলবে অধ্যায়টাকে। তুমি ফার্স্টে পদ ও শব্দের পার্থক্য এবং পদের প্রকারভেদগুলো একটা পর্শনে পড়বে। পদের মধ্যে যে পদের ব্যক্তার্থ ও জাত্যর্থের হ্রাস বৃদ্ধির সম্পর্ক, সেটা এই পর্যন্ত একটা পর্শন করে আধোয়ায় পড়বে এবং নোট করে ফেলবে ছোট ছোট করে মেন কথাগুলো দিয়ে। হ্যাঁ, যে পদের যে প্রকারভেদগুলো ছিল প্রত্যেকটা প্রকারভেদের পাশে একটা করে উদাহরণ লিখে পার্থক্য করে লিখে রাখবে। বইয়ে যেমন পদের প্রকারভেদের চার্ট দিয়ে আছে না বিভিন্ন প্রেক্ষিতে প্রকারভেদ, তার পাশে একটা করে উদাহরণ তুমি ওইভাবেই খাতায় একটা পৃষ্ঠায় লিখে ফেলবে, হয়ে গেল ওটা। পদের জাত্যর্থ, পদের যে ব্যক্তার্থ বাড়লে জাত্যর্থ কমে এবং জাত্যর্থ বাড়লে ব্যক্তার্থ কমে, যে অপোজিট যে রিলেশন, বিপরীতমুখী সম্পর্ক, সেটা একটা জাস্ট চারটা সম্পর্ক লিখে রাখলা, একটা উদাহরণ লিখে রাখলা পাশে। বইয়ে যেমন সুন্দর উদাহরণ দিচ্ছে, বইয়ের উদাহরণটাই তুলে সুন্দর করে রাখো, তাহলে একটা অংশ হয়ে গেল। তারপরে বাক্যের প্রকারভেদ, বাক্য অবধারণের পার্থক্য, বাক্য যুক্তিবাক্যের রূপান্তর, যুক্তিবাক্যের গঠন, এই তো। আর হচ্ছে যে যুক্তিবাক্যের পদের ব্যাপ্যতা, এই কয়টা কনসেপ্টই তো আছে, তাই না? তোমরা দুটো প্রশ্ন আলাদা করে ফেলো। কোন প্রকারভেদ গুলো বেশি গুরুত্বপূর্ণ? ওকে, সেই তো অনেক ভালো লাগে অধ্যায়টা, না? আচ্ছা, যাই হোক, তো কথা হচ্ছে যে প্রকারভেদ গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো হচ্ছে যে তোমার পদের যে প্রকারভেদ গুলো রয়েছে, ব্যাহতার্থক পদ বলে তোমরা পড়েছো, সদর্থক নর্থকের সাথে ব্যাহতার্থক পদ, সেটি ইম্পর্টেন্ট ছিল। জাত্যর্থক পদ, অজাত্যর্থক পদটা ইম্পর্টেন্ট। বিপরীত পদ, বিরুদ্ধ পদের যেটা ছিল সেটি ইম্পর্টেন্ট। এগুলি সাধারণত ইম্পর্টেন্ট। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটু ভালো করে ফলো করবে। তোমাদেরকে আমি, যদিও আমরা গাইড বই ডিসকারেজ করি গাইড বই ফলো করতে, মেন বই যথেষ্ট, তারপরও যেটা আমাদের মাঝে মাঝে লাগে সেটা হচ্ছে কোশ্চেনগুলো তো সাধারণত মেন বইয়ে সলভ করে থাকে না বা মেন বই থাকে না। কোশ্চেনগুলো পাওয়ার জন্য আমাদের গাইড বইটার দরকার আছে। যে কোনো একটা গাইড বই তোমরা পুরোনো কালেকশন করতে পারো, নতুন নিতে পারো, নিয়ে তোমরা প্রিভিয়াস ইয়ারের ওই অধ্যায়ের কোশ্চেনগুলো একটু দেখবে, তাহলে তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। একটা অধ্যায় পড়ার পরে সেই অধ্যায়ের কোশ্চেনগুলো পড়ে ফেলবে, তাহলে তুমি জানবে যে কিভাবে কোশ্চেন আগে এসেছে, কোশ্চেন সেটআপটা বুঝতে পারবে, এবং তাহলে তুমি বুঝতে পারবে কোনগুলো ইম্পর্টেন্ট আরো বেশি করে। ঠিক আছে, ওকে ওকে, তাহলে ভেরি গুড। পলাশ প্রশ্ন সমাধান করছো, এইভাবে প্রশ্ন সমাধান করলে তোমার আনসার করতে সুবিধা হবে, একটু ভালো হবে। তাহলে এই হচ্ছে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে গেল। এখন আমরা এরপরে দ্বিতীয় পত্রের অধ্যায়, আমরা একটি অধ্যায় শুরু করব। আমাদের দ্বিতীয় পত্রের তো হচ্ছে সম্ভবত দ্বিতীয় অধ্যায় পর্যন্ত হয়েছে, আমরা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়টা তাহলে আমরা এবার শুরু করব। তারপরে আমরা আবার এই অধ্যায় প্রথম পত্রে চলে আসবো, চতুর্থ অধ্যায়। প্রথম পত্রের চতুর্থ অধ্যায়টা খুবই ছোট একটি অধ্যায়, এটি খুব ইজি, সহজ হয়ে যাবে, খুব দ্রুত শেষ হয়ে যাবে তোমাদের। অথবা আমি হচ্ছে আগামী দিন হচ্ছে প্রথম পত্রেরই চতুর্থ অধ্যায়টা শেষ করে দিই, ছোট একটা অধ্যায় একটা শেষ করে দিই। তারপরে তোমাদেরকে আমি বিধেয়কের যে ছোট অধ্যায়টা রয়েছে এটা আমি তাহলে শেষ করে দিই, চতুর্থ অধ্যায়টা। তারপরে আমরা দ্বিতীয় পত্রে যাব, ওখানে তারপরে 3-4 শেষ করবো। আমাদের মোটামুটি এই বছরের সিলেবাসটা খুব দ্রুত শেষ হয়ে যাবে, 5টা করে অধ্যায়। ওকে, আল্লাহ ভরসা। তাহলে ফোকাস বারবার ইয়ে হয়, আপ ডাউন করে, আসলে এটা কিছু করার থাকে না। তো যাই হোক, তোমরা ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, তোমরা এই অধ্যায়টা ভালো করে রিভিশন দাও। কার কোনো প্রবলেম তো বলতে পারলে না, আসলে তোমরা সবাই সবকিছু বুঝেছো। আর যারা ক্লাস মিস করেছো তারা তোমরা ইউটিউব থেকে ক্লাসগুলি ডাউনলোড দিয়ে দেখতে পারো, ক্লাসগুলি স্ট্রিমিংয়েও দেখতে পারো, ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারো যুক্তিবিদ্যা ক্লাস বলে কিশোর বার্তা লিখতে তোমরা পেয়ে যাবে। তো সেগুলো তোমরা সলভ করে ফেলবে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। তাহলে পলাশ বলেছো চতুর্থ অধ্যায়টা শেষ করতে, ওকে ঠিক আছে, চতুর্থ অধ্যায় আমরা পড়াবো আগামী দিন। তাহলে আগামীকালের ক্লাস হবে চতুর্থ অধ্যায়। তোমরা সকলের প্রস্তুতি নিয়ে আসবে, সবাই ঠিক 12টার সময় চলে আসবে, 12টা 5-এর দিকে ক্লাসে। ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।